নমস্কার বন্ধুরা, আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। আজকের ক্লাসে আমি একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের পঞ্চম অধ্যায়, যার নাম ভারতের সংবিধান রচনা ও সংবিধানের দর্শন, এই অধ্যায়টি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। তোমরা প্রত্যেকেই জানো যে সেমিস্টার 1-এর পরীক্ষা সেপ্টেম্বর মাসের 13 তারিখ থেকে 30 তারিখের মধ্যে হয়ে যাবে। সুতরাং এখন তোমাদের বেশ চূড়ান্ত প্রিপারেশন নেওয়ার সময়। তো আজকে তোমাদের জন্য তোমাদের প্রিপারেশনটাকে আরো সহজ করে দেওয়ার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি হাজির হয়েছি। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এর আগের বেশ কয়েকটি ক্লাসে আমি তোমাদের প্রথম থেকে চতুর্থ অধ্যায় পর্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্রথম থেকে তৃতীয় অধ্যায় পর্যন্ত রাষ্ট্রবিজ্ঞানের অনুশীলনীর সমাধান আমি করে দিয়েছি। অর্থাৎ তোমাদের যে টেক্সট বুক আছে ছায়া প্রকাশনের নিমাই প্রামাণিকের, ওই টেক্সট বুকের আমি অনুশীলনীর সমাধান করে দিয়েছি এবং আগামী ক্লাসেও আমি তোমাদের চতুর্থ অধ্যায়ের অনুশীলনীর সমাধান দেব। আজকে পঞ্চম অধ্যায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি হাজির হয়েছি। তো চলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন কি আছে। প্রথম প্রশ্ন, গণপরিষদ গঠিত হয়েছিল কত সালে? আমরা প্রত্যেকেই জানি যে ভারতের যে সংবিধান সেটা রচনার জন্য একটা সংস্থা ছিল, গড়ে উঠেছিল। সেই সংস্থার নাম হচ্ছে গণপরিষদ। তো গণপরিষদ গঠিত হয়েছিল কত সালে? উত্তরটি দেখে নাও, 1946 সালে গণপরিষদ গঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্নে চলে আসছি। ভারতের সংবিধান রচনা করে কোন সংস্থা? যেটি আমি এখনই বলছিলাম, ভারতের সংবিধান রচনা করে কোন সংস্থা? উত্তরটি দেখে নাও, গণপরিষদ বা সংবিধান সভা বা কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি। তো আমি এখানে দুটো বাংলা শব্দই রেখেছি, গণপরিষদ এবং সংবিধান সভা। পরবর্তী প্রশ্ন, গণপরিষদের মোট সদস্য সংখ্যা কত ছিল? গণপরিষদের মোট সদস্য সংখ্যা কত ছিল? উত্তরটি দেখে নাও, 389 জন। গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল 389 জন। পরবর্তী প্রশ্নে চলে আসছি। ভারত ভাগের পর সংবিধান সভার সদস্য সংখ্যা কত হয়? ভারত ভাগের পর সংবিধান সভার সদস্য সংখ্যা কত হয়? উত্তরটি দেখে নাও, 299। ভারত ভাগের পর সংবিধান সভার সদস্য সংখ্যা হয় 299। পরবর্তী প্রশ্নে চলে আসছি। ভারতীয় গণপরিষদে সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন? ভারতীয় গণপরিষদে সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন? উত্তরটি দেখে নাও, বি.এন. রাও। বি.এন. রাও ছিলেন ভারতীয় গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা। পরবর্তী প্রশ্নে চলে আসছি। গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আমি এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিয়েছি, অনেক প্রশ্ন আছে, তার মধ্যে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলোই আমি আজকের ক্লাসে এনেছি। পরবর্তী প্রশ্নে চলে আসছি। গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন? গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন? উত্তরটি দেখে নাও, গণপরিষদের অস্থায়ী সভাপতি ছিলেন সচ্চিদানন্দ সিনহা। পরবর্তী প্রশ্নে চলে আসছি। গণপরিষদের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? গণপরিষদের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। গণপরিষদের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? উত্তরটি দেখে নাও, জি.ভি. মভলঙ্কর। এনার পুরো নাম হচ্ছে গণেশ বাসুদেব মভলঙ্কর। গণপরিষদের প্রথম অধ্যক্ষ ছিলেন। পরবর্তী প্রশ্নে চলে আসছি। ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? উত্তরটি দেখে নাও, ডক্টর বি.আর. আম্বেদকরকে বলা হয় ভারতীয় সংবিধানের জনক। পরবর্তী প্রশ্নে চলে আসছি। গণপরিষদের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? গণপরিষদের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? উত্তরটি দেখে নাও, ডক্টর বি.আর. আম্বেদকর গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন। পরবর্তী প্রশ্নে চলে আসছি। কে প্রথম গণপরিষদের দাবি জানায়? অর্থাৎ এই যে সংবিধান রচনার জন্য একটা সংবিধানের একটা সংস্থা বা গণপরিষদ বলে একটা সংস্থা গঠিত হবে, এই সংস্থাটা গঠনের প্রথম দাবি কে জানান? উত্তরটি দেখে নাও, গান্ধীজি। গান্ধীজি প্রথম গণপরিষদের দাবি জানান। পরবর্তী আমাদের 12 নম্বর প্রশ্নে চলে আসছি। গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসে? গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসে? উত্তরটি দেখে নাও, 1946 সালের 9 ডিসেম্বর গণপরিষদের প্রথম অধিবেশন বসে। পরবর্তী প্রশ্নে চলে আসছি। গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় বসে? আমরা দেখলাম যে গণপরিষদের প্রথম অধিবেশন বসেছিল 1946 সালের 9 ডিসেম্বর।
এই অধিবেশনটা কোথায় বসেছিল? উত্তরটি দেখে নাও, দিল্লির কনস্টিটিউশন হলে। এবং আমি টাইমটাও বলে দিচ্ছি, সকাল 11টায়। দিল্লির কনস্টিটিউশন হলে সকাল 11টায় ভারতের গণপরিষদের প্রথম অধিবেশন বসেছিল। এ প্রসঙ্গে একটি প্রশ্ন তোমাদের জন্য আমি রাখলাম, উত্তরটি তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। গণপরিষদ যে সংবিধান রচনা করেছিল, সেই সংবিধান রচনা করতে কতদিন সময় লেগেছিল? তোমরা কিন্তু সঠিক উত্তরটি আমাকে অবশ্যই জানাবে। তোমরা যারা সঠিক উত্তর দেবে, তোমরা বিভিন্ন রকমের উত্তর দাও, তোমরা যারা সঠিক উত্তর দেবে আমি অবশ্যই তাদের জানিয়ে দেব সঠিক উত্তর কোনটি। পরবর্তী প্রশ্নে চলে আসছি, ভারতের সংবিধান গণপরিষদে গৃহীত হয় কবে? অর্থাৎ গণপরিষদ যে সংবিধানটা রচনা করেছে সেটা কবে গণপরিষদে গ্রহণ করা হয়? উত্তরটি দেখে নাও, 1949 সালের 26শে নভেম্বর। এই তারিখটি তোমরা খুব ভালোভাবে মনে রাখবে, কারণ প্রথম গ্রহণ করা হয়েছিল সংবিধানকে, এবং তাই এই তারিখটা হচ্ছে 1949 সালের 26শে নভেম্বর। 1949 সালের 26শে নভেম্বর হচ্ছে গৃহীত হয়েছিল, অর্থাৎ গ্রহণ করা হয়েছিল। পরবর্তী প্রশ্নে চলে আসছি, ভারতের সংবিধান কার্যকরী হয় কবে? প্রথমে গ্রহণ করা হয়েছে সংবিধানটা, এবং তারপরে সেই সংবিধান অনুসারে আমাদের দেশের যাবতীয় কার্যক্রম পরিচালিত হয়েছে। সুতরাং আগে গ্রহণ হয়েছে, তারপর কার্যকরী হয়েছে। তাহলে সংবিধান যখন গ্রহণ হয়েছে 1949 সালের 26শে নভেম্বর, তাহলে কার্যকরী হয়েছে কবে? উত্তরটি দেখে নাও, 1950 সালের 26শে জানুয়ারি। পরবর্তী প্রশ্নে চলে আসছি, কে গণপরিষদের সহ সভাপতি নির্বাচিত হন? কে গণপরিষদের সহ সভাপতি নির্বাচিত হন? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রত্যেকে তোমরা স্টুডেন্টরা বেশিরভাগ ক্ষেত্রেই স্থায়ী সভাপতি এবং অস্থায়ী সভাপতি কে ছিলেন এটা পর্যন্তই তোমরা মুখস্থ করো বা জেনে নাও, কিন্তু সহ সভাপতি কে ছিলেন সেটাও জানা খুব জরুরি। যেহেতু এমসিকিউ প্রশ্ন হচ্ছে, বইয়ের প্রতিটা কোণা থেকে খুঁটিয়ে প্রশ্ন হবে, সেক্ষেত্রে গণপরিষদের সহসভাপতি কে ছিলেন এটা জানা কিন্তু খুবই প্রাসঙ্গিক এবং জানতে হবে। দেখে নাও, হরেন্দ্র কুমার মুখোপাধ্যায় গণপরিষদের সহসভাপতি ছিলেন। পরবর্তী প্রশ্নে চলে আসছি, ভারতের সংবিধানের প্রথম খসড়া তৈরি করেন কে? ভারতের সংবিধানের প্রথম খসড়া তৈরি করেন কে? উত্তরটি দেখে নাও, বি.এন. রাও। ভারতের সংবিধানের প্রথম খসড়া তৈরি করেন বি.এন. রাও। পরবর্তী প্রশ্নে চলে আসছি, ভারতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় কবে? ভারতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় কবে? উত্তরটি দেখে নাও, 1942 সালের 2রা নভেম্বর। সালটা অতি অবশ্যই মনে রাখবে, 1942 সালের 2রা নভেম্বর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। পরবর্তী প্রশ্নে চলে আসছি, গণপরিষদে দেশীয় রাজ্যের প্রতিনিধি সংখ্যা কত ছিল? গণপরিষদে দেশীয় রাজ্যের প্রতিনিধি সংখ্যা কত ছিল? উত্তরটি দেখে নাও, 93 জন। পরবর্তী প্রশ্নে চলে আসছি, 1976 সালে কততম সংবিধান সংশোধন হয়? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের সংবিধান যেহেতু দুষ্পরিবর্তনীয়তা এবং সুপরিবর্তনীয়তার সংবিধান, তাই সুপরিবর্তনীয় অংশগুলো বেশ কয়েকবার কিন্তু সংশোধিত হয়ে গিয়েছিল 1976 সাল পর্যন্ত। তো 1976 সালে কততম সংশোধন হয়েছিল? উত্তরটি দেখে নাও, 42তম সংশোধন হয়েছিল। আমাদের ভারতীয় সংবিধানের 105টা সংশোধন হয়েছে, তার মধ্যে 42তম সংশোধন হচ্ছে সব থেকে একটি গুরুত্বপূর্ণ সংশোধন। পরবর্তী প্রশ্নে চলে আসছি, গণপরিষদে শিখ সম্প্রদায়ের আসন সংখ্যা কত ছিল? গণপরিষদে শিখ সম্প্রদায়ের আসন সংখ্যা কত ছিল? উত্তরটি দেখে নাও, 4 জন। গণপরিষদে শিখ সম্প্রদায়ের জন্য আসন সংখ্যা ছিল 4টি বা 4 জন। পরবর্তী প্রশ্নে চলে আসছি, আজ পর্যন্ত ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কতবার সংশোধন করা হয়েছে? আমাদের টোটাল সংবিধান সংশোধন করা হয়েছে আজ পর্যন্ত 105 বার, কিন্তু প্রস্তাবনা কতবার সংশোধন করা হয়েছে? প্রস্তাবনা আজ পর্যন্ত সংশোধন করা হয়েছে, উত্তরটি দেখে নাও, একবার মাত্র প্রস্তাবনা সংশোধন করা হয়েছে। পরবর্তী প্রশ্নে চলে আসছি, মূল প্রস্তাবনায় কোন দুটি শব্দ ছিল না? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মূল প্রস্তাবনায় কোন দুটি শব্দ ছিল না? উত্তরটি দেখে নাও, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষ। এই দুটি শব্দ কিন্তু মূল প্রস্তাবনায়, অর্থাৎ যখন সংবিধানের শুরুতে প্রস্তাবনা যুক্ত করা হয়েছিল প্রথমবার, তখন কিন্তু সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যুক্ত ছিল না। পরবর্তীকালে 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি প্রস্তাবনায় যুক্ত করা হয়। পরবর্তী প্রশ্নে চলে আসছি, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয় কবে?
এই যে ভারতের সংবিধানের প্রস্তাবনা আজ পর্যন্ত একবার সংশোধিত হয়েছে, তো সেই একবার সংশোধনটা কত সালে হয়েছিল? উত্তরটি দেখে নাও, 1976 সালে। পরবর্তী প্রশ্নে চলে আসছি। খসড়া কমিটি গণপরিষদে খসড়া সংবিধান জমা দেয় কবে? খসড়া কমিটি গণপরিষদে খসড়া সংবিধান জমা দেয় কবে? খসড়া শব্দের অর্থ হচ্ছে রাফ, অর্থাৎ তোমরা যখন স্কুলে কোনো প্রজেক্ট বা প্রকল্প দেওয়া হয় তখন তোমরা আগে একটা রাফে করো, তারপর সেটা টিচারকে দেখাও, টিচার যদি বলে যে হ্যাঁ এটা ঠিক আছে তবে তোমরা ফাইনাল শিটে তোলো। সেই রকমই গণপরিষদের খসড়াও হচ্ছে গণপরিষদের যে সংবিধান রচনার দায়িত্ব দেওয়া হয়েছিল, তো খসড়া কমিটি একটা রাফ শিট প্রথম তৈরি করেছিল, একটা সংবিধান খসড়া যেটাকে বলা হচ্ছে সেটা তৈরি করা হয়েছিল। সেটা গণপরিষদে পেশ করার পর সেটাকে যখন গ্রহণ করা হয়েছে, মানে সেটাকে যখন বলা হয়েছে যে হ্যাঁ এটা ঠিক আছে, তারপরেই সেটাকে ফাইনাল করা হয়েছে। তো সেই রকমই খসড়া সংবিধানটা গণপরিষদের যে খসড়া কমিটি কবে খসড়া সংবিধান জমা দিয়েছিল গণপরিষদে? উত্তরটি দেখে নাও, 1948 সালে। এই প্রশ্নের সাথেই আজকের আমার ক্লাস এই পর্যন্তই শেষ করলাম। পরবর্তী ক্লাসে আমার আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি হাজির হব, এবং অবশ্যই অনুশীলনী প্রশ্নগুলো দেখে নিতে ভুলো না। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এবং যারা এখনো পর্যন্ত বিগত ভিডিওগুলো দেখোনি, ক্লাসগুলো দেখোনি, তারা অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে যাও এবং আমার পূর্ববর্তী ক্লাসগুলো দেখে নাও। ধন্যবাদ।